আমাদের শিল্পীরা একত্রিত হয়ে বিক্ষুব্ধ শিল্পী সমাজ করেছিল। সেখান থেকে আমাদের সঙ্গীত আবৃত্তি একটি বিশাল স্ফুরণ ঘটেছিল। আজকে আমি মনে করি যে আজকের শিল্পীদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে, প্রতিটি অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নতুন রাস্তাও আমাদের সামনে খুলে গেল। যে ভাস্কর্য তারা ভাঙছে, সেই ভাস্কর্যের প্রতীকী নির্মাণ এখানে চলছে। এটি আমাদের প্রতিবাদ, এটি শিল্পীর প্রতিবাদ। আমরা কোন রকম সংঘাত চাই না, কিন্তু সংঘাতে আমরা ভয়ও পাই না। আমরা রক্তপাত চাই না, কিন্তু জীবন দিতেও কুণ্ঠাবোধ করি না। আমরা 30 লক্ষ মানুষ জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল, প্রয়োজন হলে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান রক্ষা করবে। এটি খুবই পরিষ্কার। আরেকটি বিষয় হচ্ছে যে ভাস্কর্য ভাঙছে, কেন ভাঙছে? এটি ধর্ম ব্যবসায়ীদের কাজ, এটি জঙ্গিবাদের কাজ, এবং এরা ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে তারা বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে চালন করছে। যেই সংস্কৃতির উপর নির্ভর করে আমাদের জাতীয়তাবাদ তৈরি হয়েছে, সেই জাতীয়তাবাদের বিরুদ্ধে তারা যাচ্ছে। কার্যত তারা সংবিধান লঙ্ঘন করছে। আরেকদিকে তারা ধর্মের নামে মানুষের মাঝখানে বিভ্রান্তি সৃষ্টি করছে। আরও তার পাশাপাশি এই যে ভাস্কর্য, এই ভাস্কর্য শুধু শিল্প নয়, এটি ইতিহাসকেও ধারণ করে। আজকে অপরাজয় বাংলা এখানে আছে, ওখানে রাজু ভাস্কর্য আছে, সারা দেশে এরকম অনেক ভাস্কর্য রয়েছে। এই ভাস্কর্যগুলো আমাদের সময়কে ধারণ করেছে, আমাদের সংগ্রামকে ধারণ করেছে, আমাদের জয় এবং বিজয়কে ধারণ করেছে, আমাদের সাফল্যকে ধারণ করেছে, আমাদের ব্যর্থতাকে ধারণ করেছে। কিন্তু এটি এমন একটি শিল্প মাধ্যম যেটি সময়, ইতিহাস, ঐতিহ্য সকল কিছুকে ধারণ করে রাখে। এটি চলমানতার মধ্যে থাকে, এটি জনগণের অংশগ্রহণ, ইন্টারেক্টিভ যেটি ব্যাপার আছে, বিনিময় তাৎক্ষণিকভাবে ঘটতে থাকে এই ভাস্কর্যের মধ্য দিয়ে। আজকে অপরাজয় বাংলার সামনে দিয়ে আপনারা এখানে যারা আছেন তরুণরা, আপনি আপনার ছোট বোন বা ভাইকে নিয়ে যাচ্ছেন, অনেকে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সন্তানদের নিয়ে যাচ্ছেন। বলবে যে বাবা এটা কি, বা ভাইয়া এটা কি, বা আপা এটা কি? আপনি বলবেন এটি মুক্তিযোদ্ধা। অপরাজয় বাংলা মুক্তিযুদ্ধ কি আপনি বলা শুরু করলেন, মুক্তিযোদ্ধারা কি করেছে আপনি বলা শুরু করলেন। রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ান, একই জিনিস, সংগ্রামের ইতিহাস বলা হবে, স্বৈরাচার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের ইতিহাস, আমাদের বিজয়ের গাথা এইভাবে ধারণ করে। এবং 1000 বছর ধরে এটি মানব সভ্যতার সবচেয়ে বড় বাহন হিসাবে আছে। সেই কেভ পেন্টিং থেকে গুহা চিত্রাঙ্কন থেকে শুরু হয়ে এখন পর্যন্ত মানুষ থেমে থাকেনি। সুতরাং এটিকেও তারা ধ্বংস করতে চাচ্ছে। কার্যত আমাদের ইতিহাসটাকে, আমাদের সংগ্রাম থেকে আমাদেরকে বিচ্যুত করতে চাচ্ছে। একটি নির্দিষ্ট ধর্মের নাম দিয়ে তারা পুরো জাতিকে বিভাজিত করতে চাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সংগ্রামে, বাংলাদেশের বিপ্লবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মহাজাগরণ ঘটেছিল তার মূল সুর ছিল একটি, সেটি হচ্ছে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সকল মানুষের সম অধিকারের বাংলাদেশ, এবং আমাদের ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র, অর্থাৎ মানুষের সম অধিকারের বাংলাদেশ। আজকে সেই সংবিধানকে অস্বীকার করছে এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী। এরা কার্যত 71-এর পরাজিত যে শক্তি, রাজাকার, আলবদর, আলসাম, ঘাতক বাহিনী, তাদেরই বংশধর। আজকে চরমনের পীরের যে সন্তান বক্তৃতা দিয়েছে সেটি ধোলাইপাড়ের বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে, তার পিতা সরাসরিভাবে, যেটি আমাদের সমস্ত ইতিহাসে আছে, লিখিত আছে, তিনি বলেছিলেন যে আমরা 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছি। তার সন্তান আপত্তি করছে, মমিনুল হকের পরিবারও এক, সে হেফাজতকে প্রতিনিধিত্ব করছে, সে আপত্তি করছে, এবং তাদের সেই ভয়াবহ উচ্চারণ জাতির পিতার ব্যাপারে এই স্বাধীন বাংলাদেশে করতে পেরেছে। এটি আমাদের এবং আপনাদের জন্য লজ্জার বিষয়। মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের লজ্জার, তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধোত্তর কর্ম আমাদের সন্তান হিসাবে আপনাদের জন্য লজ্জার বিষয়। এরা এই কাজ করেও এই দেশে এখনো গর্বের সাথে তাদের জীবন যাপন করছে। এটি ভয়াবহ একটি ঘটনা, এইভাবে চলতে পারে না। আমরা মনে করি যে এদের শাস্তি দিতে হবে। কিভাবে শাস্তি দিতে হবে? সংঘাতের মধ্যে দিয়ে নয়। সরকারের দায়িত্ব একটি, সংবিধান লঙ্ঘন করছে কিনা এই ধর্ম ব্যবসায়ীরা, হ্যাঁ করেছে। কিভাবে? আমাদের সংবিধানের 4 নম্বর ধারায় পরিষ্কারভাবে আছে যে জাতির পিতার প্রতিকৃতি রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারি এবং আধা সরকারি অফিসগুলোতে থাকবে। এছাড়া বিভিন্ন স্থানে সরকার বা যে কোনো মানুষ ইচ্ছা করলে জাতির পিতার
সেই ভাস্কর্য অথবা চিত্র অথবা চিত্রকলা অথবা যে কোনো কিছু মুরাল যে কোনো কিছু করতে পারবেন। সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সরকারের।